আপনাদের তো অনেক ইমোশনাল মুভির গল্প শুনিয়েছি, কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমার জীবনের সব থেকে ইমোশনাল মুভি কোনটি, কোন মুভিটি আমাকে সব থেকে বেশি কাঁদিয়েছে, তাহলে এখনো পর্যন্ত সেই মুভিটি হচ্ছে আজকের এই মুভিটি, যার নাম আই হোপ ইউ আর ওয়েল। আর আজকের গল্পে আপনিও কাঁদবেন, কারণ এটি কোনো গল্প না, এটি এমন একটি সত্য ঘটনা যেটা আসলেই কোটি মানুষকে কাঁদিয়েছে, এখনো কাঁদায়, আর ভবিষ্যতেও মানুষকে কাঁদাবে। এইটুকু কথা দিচ্ছি, কখনো ভুলতে পারবেন না এই ঘটনাটি। তো আর কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একজন বাবার তার 7 বছরের মেয়ের কর্মময় দিনের শুরুটা দেখতে পাই। দিন বললেও ভুল হবে, কারণ তখনও বাইরের আলো ফোটেনি। এই বাচ্চা মেয়েটির নাম হচ্ছে ওয়াং, আর বাবার নাম গাহুয়া। ওয়াং এর বয়স 7 বছর হলেও এই বাচ্চা মেয়েটির ম্যাচুরিটি লেভেল অনেক বয়স্ক লোকের থেকেও বেশি। সাংসারিক সকল কাজ সে একাই সামলে নেয়, আর বাবা বাঁশের ঝুড়ি বোনেন, এগুলো বিক্রি করেই তাদের সংসার চলে। ওয়াং নিজের টিফিনটা গুছিয়ে নেয়, তারপর বাবারা নিজের জন্য নাস্তা রেডি করে। বাবা মেয়ের স্কুল ব্যাগটা গুছিয়ে রাখেন। তিনি গরিব হলেও মেয়েকে ভালো একটি স্কুলে পড়ান, কিন্তু সেই স্কুলটা ছিল এখান থেকে অনেক দূরে। তাই বাচ্চা মেয়ে ওয়াং প্রত্যেকদিন অন্ধকার ভরে টর্চ নিয়ে বেরিয়ে পড়ে, কারণ সেই স্কুলে পৌঁছতে পৌঁছতে সকালের আলো ফুটে যায়। এটা তার প্রত্যেক দিনের রুটিন। স্কুলের সামনে পৌঁছালে বাচ্চা মেয়েটির মুখে এক প্রশান্তির হাসি ফোটে। এই স্কুলের বেশিরভাগ বাচ্চারাই ধনী পরিবারের, তারা মাথায় সুন্দর সুন্দর ব্যান্ড পরে আসে। ওয়াং এর মাথায় ব্যান্ড নেই, তার মাথার চুলগুলো তার বাবা ঝুটি করে দেয়। কিন্তু ওয়াং এর একটি হেয়ার ব্যান্ডের অনেক শখ, কিন্তু সে তার বাবার অবস্থা জানে, তাই সে কখনো বাবার কাছে কোনো আবদার করে না। এদিকে বাবা বাসা থেকে ঝুড়িগুলো নিয়ে বের হয়েছেন। প্রতিবেশী মহিলা বলেন, এবার তোমার উচিত বিয়ে করা। গাহুয়া হাসি মুখে তাকে উত্তর দেয়, আমার শুধু একটাই ইচ্ছে, মেয়েটাকে মানুষের মতো মানুষ করা। এদিকে বাচ্চা মেয়ে ওয়াং স্কুলকেও নিজের বাসার মতো করেই সুন্দরভাবে গুছিয়ে রাখে। অন্য বাচ্চারাও তাদের ডেস্ক ওয়াংকে দিয়ে পরিষ্কার করায়, কিন্তু ওয়াং এর এসব নিয়ে কোনো অভিযোগ নেই, বরং এগুলো করতে তার ভালোই লাগে। এদিকে বাজারের মধ্যে গাহুয়া তার বেস্ট ফ্রেন্ডের দোকানের পাশেই তার ঝুড়িগুলো নিয়ে বসেছে। এরা দুজন ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তার ফ্রেন্ড মাংস বিক্রি করে। গাহুয়া সকাল থেকেই বসে আছে, কিন্তু এখনো তার একটি ঝুড়িও বিক্রি হয়নি। এদিকে টিচার ওয়াংদের বার্ষিক পরীক্ষার ফলাফল দিচ্ছে আজ। ওয়াং বরাবরের মতোই প্রথম হয়েছে, সবাই হাততালি দেয়। অন্যদিকে গাহুয়ার বেস্ট ফ্রেন্ড এসে তার পাশে বসে। সে বলে, আজ বাজারে লোক কম, বেচা বিক্রি একদমই নেই। গাহুয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, কি যে করব, মেয়েটা একটু ইনস্ট্যান্ট নুডলস খেতে চেয়েছিল। তার বেস্ট ফ্রেন্ড তাকে বলে, তোকে দেখলে আমার হিংসে হয়, তোর মেয়েটা কত ভালো, তুই নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলি, যার জন্য ওয়াং এর মতো একটা মেয়ে পেয়েছিস। মেয়ের এমন প্রশংসা শুনে কোন বাবাই খুশি না হয়ে থাকতে পারে। পরের দৃশ্যে দেখা যায় গাহুয়া তার জিনিসপত্রগুলো গোছাচ্ছে। আজ একটিও ঝুড়ি বিক্রি হয়নি। তার বেস্ট ফ্রেন্ড কিছু মাংস কেটে একটি ব্যাগে ভরে, আর সেই মাংস ভর্তি ব্যাগটি সে গাহুয়ার ঝুড়ির মধ্যে দিয়ে দেয়। গাহুয়া কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর সে তার বেস্ট ফ্রেন্ডকে ওই ব্যাগটি ফেরত দিয়ে দেয়। দুই ফ্রেন্ডের মধ্যে জোরাজোরি চলতে থাকে। তার বেস্ট ফ্রেন্ড তাকে বলে, এই মাংস তো আমি তোকে দিচ্ছি না, এটা ওয়াং এর জন্য, ওর এখন বাড়ন্ত বয়স, ওর পুষ্টির প্রয়োজন। বাবা মেয়ের কথা চিন্তা করে নিতে রাজি হন, কিন্তু তিনি শুধু শুধু নেন না, গোপনে একটি ঝুড়ি সে তার বন্ধুর জন্য রেখে যায়। এদিকে স্কুলে টিফিনের ঘন্টা পড়ে। সব বাচ্চারা টিফিন খাওয়ার জন্য বের হচ্ছিল। একটি বাচ্চা ইচ্ছে করে ওয়াং এর টিফিন বক্সটি ফেলে দেয়। ওয়াং কোনো প্রতিবাদ করে না, সে তার ছোট ছোট হাত দিয়ে ভাতগুলো ওঠাতে থাকে। তার চোখ বেয়ে শুধু পানি পড়ছিল, কারণ এই ভাতের মূল্য তার কাছে অনেক। এদিকে বাবা বাড়ি ফেরার সময় মেয়ের জন্য একটি বুনো ফুল ছিঁড়ে নেন। অন্যদিকে স্কুল শেষ হওয়ার আগে টিচার বাচ্চাদের জানান, কাল তোমরা সবাই 10 ইয়ান করে নিয়ে আসবে, তোমাদের নতুন একটি বই কিনতে হবে। কিন্তু এই কথা শুনে ওয়াং এর মুখটা চুপসে যায়, কারণ সে জানে তার বাবারই 10 ইয়ান ইনকাম করতে কতটা কষ্ট করতে হয়। সে যখন বাসায় ফিরছিল তখন তার ক্লাসের বাচ্চারা তার মা নেই দেখে তাকে টিটকিরি করছিল, কিন্তু ওয়াং চুপচাপই তাদের সামনে থেকে হেঁটে আসে। এদিকে বাবা বাসায় ফিরে খুশি মনে চুলে মাংস রান্না করতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই তার মেয়ে ওয়াং বাসায় চলে আসবে। এরই মধ্যে ওয়াং বাসায় আসে আর বাবাকে হাই বলে। টেবিলের উপরে সে বাবার আনা বুনো ফুলটি দেখতে পায়। বাচ্চা মেয়েটি বুনো ফুলটি পেয়ে অনেক খুশি। সে তার খোপায় বুনো ফুলটি গুজে নেয়। বাবা তার মেয়েকে জিজ্ঞেস করেন, গেস করো তো আজ কি রান্না করেছি। ওয়াং রান নিয়ে বলে, মাংস। বাবা বলেন, হ্যাঁ, তোমার চাচু দিয়েছে। মেয়ে যে বাবাকে রান্নায় সাহায্য করে। বাবা ওয়াংকে বলেন, মা তুমি যে হাত মুখ ধুয়ে আসো, তারপর বাবা আর মেয়ে মিলে একসাথে খাবো। ওয়াং উপরে চলে যায়। বাবা রান্না করতে থাকেন। রান্না শেষে বাবা আর মেয়ে একসাথে খেতে বসেছে। বেশিরভাগ মাংসই বাবা ওয়াং এর বাটিতে দিয়েছে। বাচ্চা মেয়ে বিষয়টা দেখা মাত্রই বুঝে ফেলে। সে তার বাটি থেকে উঠিয়ে বাবার বাটিতে মাংস দেয়। বাবা বলেন, মা আমি মাংস তো ভালো খাই না। ওয়াং বলে, বাবা তুমি না খেলে তো আমিও খাবো না, আমরা সমান সমান খাবো।
বাবার মেয়ে তৃপ্তি করে মাংস খেতে থাকে। রাতের বেলা ওয়াং বাবার ঘাড় টিপে দিচ্ছিল। সে বাবাকে জিজ্ঞেস করে, বাবা তোমার কাছে কি 10 টাকা হবে? আগামীকাল একটি বই কেনার দরকার ছিল। ওয়াং বলে, কেন হবে না মা, আমি তো তোর জন্যই কষ্ট করি। ওয়াং তার বাবার গলা জড়িয়ে ধরে বলে, বাবা থ্যাংক ইউ। বাবা জিজ্ঞেস করেন আজনার রেজাল্ট দেবার কথা। ওয়াং বলে, দিয়েছে বাবা, প্রতিবারের মধ্যে একই রেজাল্ট করেছি। বাবা বলেন, মা তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন রে, তুই পড়াশোনা করে অনেক বড় হবি, মানুষের মতো মানুষ হবি, তারপর আমরা শহরে যেয়ে বড় একটি বাড়ি কিনে থাকবো। ওয়াং জিজ্ঞেস করে, বাবা শহর দেখতে কেমন? বাবা বলেন, সেখানে অনেক উঁচু উঁচু বিল্ডিং আর অনেক রঙিন রঙিন বাতি। তখন ওয়াং বলে, বাবা আমারও একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে আমার একজন মায়ের প্রয়োজন। এই কথা নিয়ে দুই বাবার মেয়ে অনেক দুষ্টুমি করতে থাকে। রাতের বেলা বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। ওয়াংদের বাড়ির বিভিন্ন জায়গা থেকে পানি পড়তে শুরু করেছে। বাচ্চা মেয়ে ওয়াং সেই জায়গাগুলোতে বিভিন্ন পাত্র দেওয়া ব্যস্ত। সে তার বাবাকে বলে, বাবা এবারের বর্ষায় পানিটা একটু বেশিই পড়ছে। বাবা চিন্তায় পড়ে যান। তিনি বলেন, এবার মা আপেল বেশি বিক্রি করতে পারলে আমরা ঘরটাকে রিপেয়ার করাবো। ওয়াং বলে, বাবা আমিও তোমার সাথে আপেল বিক্রি করতে চাই। পরদিন দেখা যায় বাবা আর মেয়ে রাস্তার দুপাশে দুজন আপেলের ঝুড়ি নিয়ে বসেছে। বাবাকে সাহায্য করতে পেরে বাচ্চা মেয়ে অনেক খুশি। বাবা মেয়ের দিকে তাকিয়ে হাসছেন। একটি গাড়ি এসে ওয়াংয়ের সামনে থামে। সেখান থেকে একজন মহিলা বের হন। তিনি জিজ্ঞেস করেন, তোমার আপেলের কেজি কত? ওয়াং বলে, 5 ইয়েন। মহিলাটি বলে, আপেল মিষ্টি হবে তো? বাচ্চা মেয়ে ওয়াং বলে, আপনি একটু খেয়ে দেখতে পারেন। মহিলাটি বলে, আমাকে 1 কিলো আপেল দাও। ওয়াং খুশি মনে 1 কিলো আপেল মাপতে থাকে, কিন্তু তখনই ভুলক্রমে বাটখারার লাঠিটি যে মহিলাটির মুখে লাগে। সে সাথে সাথে খুবই রেগে যান আর ওয়াংকে একটি থাপ্পড় মারেন। এটা দেখা মাত্রই ওয়াংয়ের বাবা ছুটে সেখানে আসে। সে মহিলাটির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মহিলাটি গাড়িতে উঠে যায়। বাবা ওই মহিলাকে জিজ্ঞেস করেন, আপনি কিভাবে এইটুকু বাচ্চাকে মারতে পারলেন? কিন্তু গাড়ি সেখান থেকে দ্রুত চলে যায়, যার ফলে ওয়াংয়ের বাবা রাস্তায় পড়ে যান। তিনি সাথে সাথে উঠে মেয়ের কাছে যান। থাপ্পড় দেওয়ার ফলে ওয়াংয়ের নাক দিয়ে রক্ত পড়ছিল, কিন্তু ওয়াংয়ের সেদিকে খেয়াল নেই। ওয়াং শুধু তার বাবাকে বলছে, বাবা আমি ওই আন্টিকে অনেক ব্যথা দিয়ে ফেলেছি তাই না? বাবা আর মেয়েকে কোনো কিছু না বলে সাথে সাথে স্থানীয় হসপিটালে নিয়ে আসে। সেখানে ডক্টর ওয়াংকে প্রাথমিক চিকিৎসা দেয় আর কিছু নিয়ম শিখিয়ে দেয় যদি আবারও রক্ত বের হয় কি করতে হবে। এরপর তারা দুজন বাড়িতে চলে আসে। বাবা মেয়ের জন্য খাবার রেডি করছিলেন, কিন্তু বাচ্চা মেয়ে ওয়াং একদম উদাস মনে বসেছিল। খাবার সময় সে তার বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা আমি আজ ওই আন্টিকে অনেক ব্যথা দিয়ে ফেলেছি তাই না? বাবা গাহুয়া বলে, মা এমনটা না, সেও তো তোমাকে থাপ্পড় মেরেছে। ওয়াং বলে, কিন্তু বাবা আমি তো তাকে প্রথম ব্যথা দিয়েছি, আমার খুব খারাপ লাগছে আন্টির জন্য। যদি কোনোদিন তার সাথে দেখা হয় আমি তার কাছে সরি বলবো। এইটুকু মেয়ের বুঝ দেখে বাবা তার মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন আর বলেন, ঠিক আছে মা। দৃশ্য পরিবর্তন হয়। বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। ওয়াং বাসায় একা। সে উঠে বাইরের পরিবেশটা দেখতে যায়, আর সে যখন তার মুখটা পানি দিয়ে ওয়াশ করছিল হঠাৎই আমরা দেখতে পাই পুরো পানির রংটা লাল বর্ণ ধারণ করেছে। ওয়াং এর নাক দিয়ে আবারও রক্ত পড়ছে, কিন্তু সে এটা কিছুই মনে করে না। এরপর সে যখন বাসায় একা বসে বসে হোমওয়ার্ক করছিল তখনও কয়েক ফোঁটা রক্ত তার খাতার উপরে পড়ে। কিছুক্ষণ পরে তার বাবা ফিরে আসেন, কিন্তু তিনি যখন তার মেয়েকে দেখেন তিনি দেখতে পান তার মেয়ের মুখে রক্তের ছাপ। তিনি জিজ্ঞেস করেন, ওয়াং বলে, বাবা আমার আগের মতোই রক্ত পড়ছিল। বাবা বুঝে যান বিষয়টা সাধারণ কিছু না। তিনি সাথে সাথে ওয়াংকে কোলে নিয়ে বৃষ্টির মধ্যে হসপিটালে চলে যান। ডক্টর তাকে ভালোভাবে চেক আপ করছিল, কিন্তু চেক আপের এক পর্যায়ে তিনি লক্ষ্য করেন ওয়াং এর হাত এবং পায়ে ছোট ছোট লাল লাল ছোপ ছোপ দাগ। তিনি ওয়াং এর বাবাকে জানান, আপনি যত দ্রুত সম্ভব ওকে শহরে নিয়ে যান, ওর বিষয়টা অনেক ক্রিটিক্যাল, একদমই দেরি করবেন না। ওই রাতটা অনেক চিন্তায় কাটে বাবার। পরদিন সকালবেলায় বাস ধরে তারা রওনা হয়ে যায় শহরের উদ্দেশ্যে। ওয়াং এই প্রথম শহরে এসেছে। সে তো জানে শহর মানে হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং। বাচ্চা মেয়েটি সেই আকাশ ছোঁয়া বিল্ডিং গুলো মন ভরে দেখছে। শহরের অন্য এক প্রান্তে জিয়াও নামের এই মেয়েটি তার কাজিনের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যে তার কাজিন গাড়ি নিয়ে চলে আসে। সে সাথে সাথেই গাড়িতে উঠে যায়। আসলে জিয়ার নতুন চাকরি হয়েছে একটি হসপিটালের নার্স হিসেবে, আর সেই হসপিটালেই এসেছে ওয়াং আর তার বাবা। বাবা লাইনে দাঁড়িয়ে আছেন ফি দেওয়ার জন্য। বাচ্চা মেয়ে ওয়াং এর নাক দিয়ে তখনও রক্ত পড়ছিল। বাবা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। তখন জিয়াও নামের সেই নার্সটি সেখানে আসে। সে ওয়াং এর অবস্থা দেখে তার বাবাকে জিজ্ঞেস করেন, আপনি এখনই আমার সাথে আসুন, ওকে এমার্জেন্সিতে ভর্তি করা লাগবে। ওয়াংকে এমার্জেন্সিতে নেওয়া হয়। একজন ডক্টর তার ট্রিটমেন্ট করছিল। বাবা বাইরে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন। ডক্টর এতক্ষণে বুঝে গিয়েছেন আসলে ওয়াং এর কি হয়েছে। সেই নার্স রুম থেকে বের হয় আর ওয়াং এর বাবাকে বলে, ওয়াং এর অবস্থা ভালো না, তার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, ওর ট্রিটমেন্ট এখনই শুরু করতে হবে। এই বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সেই সাথে ডক্টর ওয়াং এর বাবাকে বলেছিল ওয়াং এর চিকিৎসায় 3 লাখ ইয়েন লাগবে। 30 ইয়েন যার কাছে অনেক টাকা, সেই 3 লাখ ইয়েন কোথায়
কোথায় পাবে। ওয়াংকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তার ফুপি এসেছে তার সাথে দেখা করতে। ওয়াং তাকে দেখে অনেক খুশি হয়। ওয়াং এর পাশের বেটু ওয়াং এর মতোই একটি বাচ্চা ছিল। দুটি বাচ্চা দুজনের সাথে গল্প করছিল। তখন ওয়াং তার ফুপিকে জিজ্ঞেস করে, ফুপি বাবা কখন আসবে। এদিকে আমরা বিধ্বস্ত একজন বাবাকে দেখতে পাই, যার পায়ের নিচ থেকে মাটিটা সরে গিয়েছে। সে তার বেস্ট ফ্রেন্ডের কাছে এসেছে। তার বেস্ট ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে, এখন কি করবি, কিছু ভেবেছিস। বাবা বলেন, আমি জানি না, আমি শুধু জানি আমার মেয়েটাকে আমাকে বাঁচাতেই হবে, যে কোনো মূল্যে। আমি দরকার হলে প্রত্যেকের দরজায় যাব, 1 টাকা পেলে 1 টাকা নিব, মানুষের পা ধরবো, ধার করব, কিন্তু আমাকে আমার মেয়েটাকে বাঁচাতেই হবে। এই অসহায় বাবা অনেক কাঁদছিলেন। তখন তার বেস্ট ফ্রেন্ড সেখান থেকে উঠে যায় আর একটি বই নিয়ে ফিরে আসে। সেটি গাহুয়ার হাতে দিয়ে বলে, এখানে আমার সঞ্চয়ের সকল টাকা আছে, হয়তো 3000 ইয়েন হবে। 3 লাখের তুলনায় 3000 টাকাটা সামান্য হলেও সেই টাকাটা পেয়ে অনেক কান্না করতে থাকে। পরদিন বাচ্চা মেয়ে ওয়াং জানতে পারে তার পাশের এই আঙ্কেলটি ছবি বিক্রি করে টাকা ইনকাম করে। সে খুবই অবাক হয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল আসলে কি টাকা ইনকাম করা যায়। আঙ্কেল বলে, হ্যাঁ মা, তুমি যদি ভালো ছবি আঁকতে পারো তাহলে সেগুলো কেউ না কেউ কিনে নিয়ে যাবে। ওয়াং বলে, আঙ্কেল আপনি আমাকে ছবি আঁকা শেখাবেন, আমিও আপনার মতো ছবি আঁকতে চাই আর ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে চাই। আঙ্কেল বলেন, কেন শেখাবো না। আঙ্কেল এতক্ষণ ওয়াং এর ছবি আঁকছিল। এদিকে বাবা গাহুয়াকে প্রতিবেশীরা যে যার সাধ্য মতো সাহায্য করছিল। সেই টাকার পরিমাণটা হয়তো অনেক কম, কিন্তু এই বাবার কাছে প্রতিটি টাকার মূল্য এখন অনেক। অশ্রু ভেজা চোখে সে প্রতিবেশী মহিলাকে ধন্যবাদ জানায়। এদিকে ওয়াং শহরের ছবি আঁকতে শুরু করেছে। পাশের বাচ্চাটি জিজ্ঞেস করে, তুমি শহরের ছবি কেন আঁকছো। ওয়াং জানে শহরের বিল্ডিং এ থাকা মানুষগুলো অনেক সুখী, তাদের কোনো অভাব নেই, তাই তার শহর অনেক পছন্দ। এদিকে বাবা গাহুয়া গ্রামের মোড়ল ডাফুর কাছে এসেছে কিছু টাকা ধারের জন্য, কিন্তু ডাফু তার বন্ধুদের সাথে তাস খেলছিল। গাহুয়া অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, যার ফলে ডাফুর বন্ধুরা অনেক বিরক্ত হতে থাকে। তখন ডাহুয়া বাধ্য হয়ে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমার কাছে এখন টাকা নেই, আমার কাছে যত টাকা ছিল সব আমি ব্যবসায় ইনভেস্ট করেছি। কিন্তু বাবা গাহুয়া অনেক আকুতি করতে থাকে, এটা তার মেয়ের জীবনের প্রশ্ন, তার টাকাটা ভীষণ প্রয়োজন। তার চোখ পানিতে ভিজে যায়, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয় না। ডাফুর সহ সবাই গাহুয়াকে অনেক অপমান করে আর সেখান থেকে ধাক্কা দিয়ে বলে চলে যেতে। এই বাবার কাছে যে কতটা অসহায় বোধ হচ্ছে সেটা হয়তো বাস্তবে যারা এই পরিস্থিতি দেখেছে তারাই বুঝবে। গাহুয়া তার বেস্ট ফ্রেন্ডের কাছে আসে। সে গাহুয়াকে বলে, এভাবে করে হবে না, ওয়াং এর হাতে কিন্তু খুব বেশি সময় নেই। বাবা বলেন, আমি আর কি করব, আমি টাকার জন্য সব চেষ্টা করছি, আমি আমার বসত বাড়িটাও বিক্রি করে দিব। তার ফ্রেন্ড বলে, ওটা বিক্রি করে কত টাকাই বা পাবি, সে টাকা দিয়ে কিছুই হবে না, শুধু শুধু ওটা বিক্রি করিস না, অন্য কিছু চিন্তা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। বাসায় ফিরে অস্ত্র ভেজা চোখে গাহুয়া তার কাজের গতি অনেক গুণে বাড়িয়ে দেয়। সে এখন আর ঘুমায় না। এদিকে বাচ্চা মেওয়াং ড্রয়িংটা কমপ্লিট করে তার বুকে চেপে ধরেই ঘুমিয়েছে। কি নিষ্পাপ একটি মুখ। ফুপি তার ড্রয়িংটি দেখে, তার স্বপ্নের শহরের ছবি। এদিকে বাবা গাহুয়া ঘরে থাকা সকল বিক্রিযোগ্য জিনিস এক করছে। সে সবকিছু নিয়ে বাজারে যাবে বিক্রি করতে। সেখানে মরিচ থেকে কুমড়ো, এমনকি ঘরের একটি ঘুমানোর তোষকও ছিল। আর সে বাজারে যে চিৎকার করে বলতে থাকে সবকিছু সস্তায় বিক্রি হবে, কিন্তু তাও কোনো ক্রেতা আসছে না। তখন এই বাবা অশ্রু ভেজা চোখে চিৎকার করে বলতে থাকে, আপনাদের যা ইচ্ছা তাই টাকা দিয়ে এই জিনিসগুলো কেউ কিনে নিয়ে যান প্লিজ। দৃশ্য পরিবর্তন হয়। বাবা তার মেয়েকে দেখার জন্য হসপিটালে এসেছে। ওয়াং তার বাবাকে দেখা মাত্রই খুশি হয়ে যায়। সে যে তার বাবার কোলে বসে আর সে তার ড্রয়িংটা দেখায় আর বলে যে বাবা এই ড্রয়িং আঁকা আমাকে ওই আঙ্কেল শিখিয়েছেন। গাহুয়ার লোকটিকে ধন্যবাদ জানায়। ওয়াং তার বাবাকে বলে, বাবা জানো এই ছবিগুলো বিক্রি করা যায়, আর ছবিগুলো বিক্রি করে এই শহরে আমরা সুন্দর একটি বাড়ি করব বাবা। বাবা বলেন, ঠিক আছে মা। ওয়াং বলে, আচ্ছা বাবা, আমার চিকিৎসা অনেক টাকা খরচ হবে তাই না। বাবা নিশ্চুপ হয়ে যান। তারপর তিনি মেয়েকে ভরসা দিয়ে বলেন, বাবা একটা পথ ঠিকই খুঁজে বের করব। এরপর তিনি মেয়ের হাত দুটো শক্ত করে চেপে ধরেন। পরের দৃশ্যে দেখা যায় গাহুয়া একটি এটিএম বুথের বাইরে দাঁড়িয়ে আছে। আমরা বুঝতে পারি সে বাধ্য হয়ে এখন টাকা চুরি করার সিদ্ধান্ত নিয়েছে। সে একজন মহিলার পিছু নেয় ঠিকই, কিন্তু এই মানুষগুলো কখনো চুরি করতে পারে না। এই হাতগুলো সৎ ইনকাম করার হাত, এই হাত কখনো চুরি করতে পারে না। গাহুয়া বুঝতে পারছে না সে কিভাবে কি করবে, কিভাবে ম্যানেজ হবে এতগুলো টাকা। পরদিন থেকে গাহুয়া যে কাজ পাচ্ছিল সেটাই করছিল, সেটা হোক যত কষ্টের কাজ।
কিন্তু এগুলো করে আর কয় টাকাই বা হয়। পরদিন সে আবারও মোড়ল ডাফুর কাছে যায়। এবার সে তার পায়ের সামনে হাঁটু গেড়ে বসেছে। সে টাকা ধার ছাড়া এখান থেকে যাবে না, তাকে তার মেয়েকে বাঁচাতেই হবে। সে অনেক কাজ ছিল। এই মোড়লের ছেলেও ওয়াংয়ের সাথে পড়ে। গাহুয়া ডাফুকে ওয়াদা করে, আমি যদি মরেও যাই আমার মেয়ে আপনার টাকা নিশ্চয়ই শোধ করবে। ও আর 5টা বাচ্চার মতো না, ও অনেক বুঝমান, দেখবেন ও জীবনে কিছু না কিছু করবে। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন। ডাফু তখন বিরক্ত হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এক গ্যাংস্টারের কাছে 80,000 ইয়েন পাই, তুমি যদি ওর কাছ থেকে আদায় করে নিতে পারো নিয়ে যাও। এটা শুনে বাবা গাহুয়া তো মহা খুশি। সে অনেকবার ধন্যবাদ জানাতে থাকে আর জিজ্ঞেস করে ওই লোকটাকে কোথায় পাওয়া যাবে। এদিকে ওয়াং আরো নতুন নতুন ছবি আঁকায় ব্যস্ত। অন্যদিকে বাবা গিয়েছে সেই গ্যাংস্টারের সাথে দেখা করতে। সে যে তার মেয়ের কথা বলে ওই গ্যাংস্টারকে অনেক অনুরোধ করতে থাকে যাতে সে টাকাগুলো দিয়ে দেয়, কিন্তু ওই গ্যাংস্টার গাহুয়াকে অনেক মারে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। আহত বাবা কোনো টাকা ম্যানেজ করতে পারেনি। সে হসপিটালে আসে। মেয়ে ওয়াং বাবাকে দেখা মাত্র জিজ্ঞেস করে, বাবা তোমার কি হয়েছে, মুখে এগুলো কিসের চিহ্ন? বাবা মেয়েকে বলেন, ও তেমন কিছু না মা, আমি একটু পড়ে গিয়েছিলাম। এরপর ওয়াং যখন বাবাকে তার আঁকা ড্রয়িং গুলো দেখাতে যায়, সে বাবার হাতে ফোসকা দেখতে পায়। এই বাচ্চা মেয়েটির বুঝতে বাকি থাকে না যে তার বাবা কতটা কষ্ট করছে। পাশে বসে থাকা গাহুয়ার বোনের চোখেও পানি। ওয়াং তার বাবাকে জড়িয়ে ধরে। বাবা মেয়েকে বলেন, কাঁদছো কেন মা? দৃশ্য পরিবর্তন হয়। আজও গাহু একই কাজই করতে এসেছে। এই পাথর ওঠাতে তার অনেক কষ্ট হয়, কিন্তু মেয়ের জন্য সে পৃথিবীর সকল কষ্ট করতে রাজি। কাজ শেষে গাহু যখন তার মেয়ের সাথে আবারও দেখা করতে হসপিটালে আসে, তখন তার বোন হাত ধরে একটু দূরে নিয়ে যায়। সে গাহুয়াকে বলে, ভাই এভাবে আর কতদিন? এখানের একদিনের খরচ তোর 1 মাসের ইনকামের থেকেও বেশি। এভাবে আমরা পারবো না, তুই এক কাজ কর, তুই পালিয়ে যা। এরপর দেখবি হসপিটাল নিজে থেকেই ওয়াংয়ের চিকিৎসা করছে। ওরা তো আর ওয়াংকে ফেলে দিতে পারবে না। গাহুয়া তখন তার বোনের মুখের দিকে তাকিয়ে বলে, ওয়াংকে একবার ওর বাবা মা ফেলে চলে গিয়েছে, একবার এতিম হয়েছে ও, ওকে আবার এতিম বানাতে চাই না। আমি ওকে ফেলে কোথাও যাব না। গাহুয়ার বোন কাঁদতে থাকে আর বলতে থাকে, ভাইয়া কিভাবে ম্যানেজ করবি? কতদিন ধার করে করে ওর চিকিৎসা করাবি? কত টাকা বিল জমেছে জানিস? গাহুয়া তখন অশ্রু ভেজা চোখে তার বোনকে উত্তর দেয়, আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে চলে যাব, আমরা বাড়িতে ফিরে যাব। তার বোন জিজ্ঞেস করে, তুই কি তাহলে ওর মৃত্যুর জন্য অপেক্ষা করবি? গাহুয়া বলে, ছাড়া আমার কিছু করার নেই। আপনারা এইটুকু বুঝতে পারলেন, ওয়াং আসলে গাহুয়ার মেয়ে না। গাহুয়া কখনো বিয়েই করেনি। গাহুয়া রুমের ভেতরে মেয়ের কাছে আসে। ওয়াং তার নতুন ড্রয়িংটি বাবাকে দেখাচ্ছিল, কিন্তু তার চোখ বেয়ে পানি পড়ছিল। সে তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। বাবা বলে, কি হয়েছে মা? ওয়াং একটি কাগজ বের করে বাবার হাতে দেয়। এই বাচ্চা মেয়েটা এখন জানে তার চিকিৎসার জন্য কত টাকা প্রয়োজন। সে তার বাবাকে বলে, বাবা চলো বাড়ি চলে যাই, আমি আর এখানে চিকিৎসা করাবো না। আমার বাবা মা তো জন্মের পর আমাকে এমনিতেই ফেলে চলে গিয়েছে। তুমি আমার জন্য অনেক করেছো বাবা, আমি আমার শেষ সময়টা তোমার সাথেই কাটাতে চাই। এই বাবা কি উত্তর দিবেন তিনি জানেন না। ওখানে থাকা সবাই কাঁদছিল। এরপর গাহুয়া টয়লেটে আসে। টয়লেটের দেওয়ালে একটি ফোন নাম্বার লেখা দেখতে পায়, আর তার নিচে লেখা ছিল এখানে কিডনি বিক্রি করা যায়। গাহুয়া টয়লেট থেকে বের হয়ে সেই নাম্বারে ফোন করে। লোকটি একটি ঠিকানা দেয়, আর কিডনির দাম নির্ধারণ করা হয় 3 লাখ ইয়েন, যেটা ওয়াংয়ের চিকিৎসার জন্য যথেষ্ট। এদিকে ওয়াংয়ের ফুফি ঘুম থেকে উঠে দেখতে পায় পাশে ওয়াং নেই। সে অনেক চিন্তিত হয়ে পড়ে। চারদিকে সে খুঁজতে থাকে ওয়াংকে, কিন্তু কেউ ওয়াংকে দেখেনি। অন্যদিকে গাহুয়া সেই ঠিকানা অনুযায়ী চলে এসেছে। একজন লোক আগে থেকেই গাহুয়ার জন্য অপেক্ষা করছিল। সে গাহুয়াকে বলে, সবকিছুই ঠিক আছে, কিন্তু আপনার অপারেশনের জন্য কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে। সেই টাকাটা জমা করলে আমরা আপনার কিডনি নিয়ে নিব, আর আপনাকে 3 লাখ ইয়েন দিব। গাহুয়া বলে, আমার কাছে তো তেমন কোনো টাকা নেই। সে ওই লোককে অনুরোধ করে, আপনি কোনোভাবে ম্যানেজ করে দিন, আমি টাকা পেলে আপনার টাকাও শোধ করে দিব। লোকটি বলে, আপনার কাছে কত টাকা আছে? গাহুয়া বলে, সর্বসাকুল্যে 700 ইয়েন হতে পারে। ওই লোকটি বলে, ওই টাকাগুলোই দিন, তাতেই হবে। গাহুয়া পকেট থেকে সমস্ত টাকা বের করে, আর কাপা কাপা হাতে সেই টাকাগুলো গুনছিল। এগুলোই তার শেষ সম্বল। সেই টাকাগুলো লোকটির হাতে তুলে দেয়। লোকটি 3 দিন পরে গাহুয়াকে এখানে আসতে বলে। এরপর সে যখন তার মেয়ের হসপিটালে ফিরে আসে, তার বোন কান্না করতে করতে জানে ওয়াংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই মিলে পাগলের মতো চারদিকে ওয়াংকে খুঁজতে থাকে। আর আমরা দেখতে পাই বাচ্চা মেয়েটি তার আঁকা পেন্টিং গুলো নিয়ে রাস্তার পাশে বসেছে। সেগুলো বিক্রি করতে চায়, কিন্তু এই ছোট্ট মানুষটি জানেন এগুলোর মূল্যই পৃথিবীর মানুষ দিতে পারবে না। কেউ এই পেন্টিং গুলো কেনার কোনো আগ্রহ দেখাচ্ছে না। আর মেয়েকে এই অবস্থায় দেখতে পেয়ে ওয়াং এর বাবা একদম থমকে যান। ওয়াং এর ফুপি আর নার্স দৌড়ে ওয়াং এর কাছে যায়, আর কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, তুমি কাউকে না
বলে কেন এখানে এসেছো আর কেনই বা এগুলো বিক্রি করছো। ওয়াং তার ফুপিকে বলে ফুপি এগুলো বিক্রি করে আমি আমাদের ঘরটাকে রিপেয়ার করাতে চাই, বর্ষায় যাতে আমাদের ঘর থেকে আর পানি না পড়ে। বাবা তখন মেয়ের কাছে ছুটে আসেন। বাবাকে দেখা মাত্রই ওয়াংয়ের মুখে হাসি ফোটে। বাবা অশ্রুভেজা চোখে মেয়েকে বলেন মা তুমি চিন্তা করো না, তোমার চিকিৎসার টাকার ম্যানেজ হয়ে গিয়েছে, আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবো। এদিকে 3 দিন হয়ে গিয়েছে। গাহু এসেছে তার কিডনি বিক্রি করার জন্য। সে দরজায় নক করছে কিন্তু কোনো সারা শব্দ নেই। তখন পাশের ফ্ল্যাটের মহিলা বের হয়ে বলে এখানে যে লোকটি ছিল সে তো প্রতারক, এখান থেকে পালিয়ে গিয়েছে। এ কথা শুনে ওয়াংয়ের পার নিচ থেকে মাটি সরে যায়। এই শহরে একজন বাবা তার মেয়েকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছে, অন্যদিকে তার শেষ সম্বলটুকু নিয়ে কেউ প্রতারণা করে চলে গিয়েছে। এই শহরের উপর এক বুক ভরা অভিমান নিয়ে গাহুয়া তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে শুরু করে। ওয়াং তার বাবাকে বলে বাবা আমাকে একটি চুলের ব্যান্ড কিনে দিবে আর একটি ছবি তুলে দেবে। গাহু বলে অবশ্যই মা, কিন্তু ছবি কেন তুলবে? ওয়াং বলে বাবা আমি যখন থাকবো না, তুমি যখন আমাকে অনেক মিস করবে তখন তুমি আমার ছবিটা দেখো। বাবা তার মেয়ের পছন্দের নুডলস কিনেছে, কিন্তু সেই নুডলস ওয়াং প্রথমে তার বাবাকেই খাওয়ায়। এরপর ওয়াং তার পছন্দের হেয়ার ব্যান্ডটি তার বাবাকে দেখায়, বাটারফ্লাই হেয়ার ব্যান্ড। বাবা তার মেয়েকে তার পছন্দের হেয়ার ব্যান্ডটি কিনে দেয়। এরপর তারা দুজন যায় একটি স্টুডিওতে। সেখানে প্রথমে ওয়াংয়ের একটি সিঙ্গেল ছবি তোলা হয়, তারপর বাবা আর মেয়ের একসাথে ছবি তোলা হয়। কিন্তু এই ছবি তোলার সময় দুজনের মুখটাই একদম মলিন ছিল। বাবা ছবি দুটো যত্ন করে নিজের কাছে রেখে দেন। রাতের বেলা বাবা আর মেয়ে পাশাপাশি শুয়ে আছে, দুজনেই একদম চুপচাপ। তখন ওয়াং তার বাবাকে বলে বাবা আমি মারা যাবার পরে আমার কবরটা পাহাড়ের উপরে দিও, যাতে করে আমি ওখান থেকে তোমাকে দেখতে পারি, আর তুমিও নিচ থেকে তাকালে যাতে আমাকে দেখতে পারো। বাবা বলেন মা এখন তুমি ঘুমাও, অনেক রাত হয়েছে। ওয়াং ঘুমিয়ে গেলে বাবা নিঃশব্দে শুধু কাঁদতে থাকেন। এদিকে সেই নার্সিও ওয়াংয়ের কথা মনে করে অনেক কাঁদছে। সে তার সেই কাজিনকে ফোন দেয় আর সকল কিছু খুলে বলে। তার এই কাজিন হচ্ছে একজন রিপোর্টার। পরদিন সকালবেলায় তারা দুজন মিলে রওনা হয়ে যায় ওয়াংয়ের বাসার উদ্দেশ্যে। তারা গাড়ি নিয়ে ওয়াংয়ের গ্রামে পৌঁছায়। একজন মহিলা ওয়াংদের বাসাটা দেখিয়ে দেয়। ওয়াং বাসার উঠোনে বসে ড্রয়িং করছিল। নার্স জিয়াওকে দেখা মাত্রই সে অনেক খুশি হয়ে যায়। এরই মধ্যে ওয়াংয়ের বাবাও সেখানে চলে আসেন। জিয়াও ওয়াংয়ের জন্য একটি পুতুল এনেছে। ওয়াং সেই পুতুলটি নিয়ে খেলছিল। গাহুয়া জিয়াওদের নিয়ে উপরে আসে। সেই রিপোর্টার গাহুয়াকে জিজ্ঞেস করে আমি আমার কাজিনের কাছ থেকে সবকিছুই শুনেছি, কিন্তু এখন জানতে চাই ওকে প্রথম খুঁজে পাওয়ার গল্পটা। গাহুয়া কিছুক্ষণ চুপ করে বসে থাকে। এরপর সে বলতে শুরু করে আজ থেকে 7 বছর আগে আমি জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিলাম। কাঠ কুড়ানো শেষে যখন ফিরছিলাম তখন জঙ্গলের মধ্যে থেকে একটি বাচ্চার কান্না ভেসে আসছিল। আমি দেখতে পাই একটি ফুটফুটে বাচ্চা কম্বলের মধ্যে শুয়ে আছে। সে অনেক কান্না করছিল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। আমি বাচ্চাটাকে ওঠাই আর চারপাশে চিৎকার করছিলাম যে কেউ আছেন কি না, এই বাচ্চাটা কার, কেউ আশেপাশে থাকলে সারাদিন। কিন্তু এই গভীর জঙ্গলে শুধু আমি আমার প্রতিধ্বনি শুনতে পাচ্ছিলাম। আমি এই ঝামেলায় জড়াতে চাইনি, তাই বাচ্চাটাকে আবার ওখানেই রেখে দেই। কিন্তু তখনও বাচ্চাটা এক মনেই কেঁদে চলছিল। আমি বাড়ির দিকে পা বাড়াই, কিন্তু আমার পা দুটো আটকে যায় ওই বাচ্চার আর্তনাদে। আমি ওকে ফেলে আসতে পারিনি। আমি ওকে আমার সাথে করে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। গ্রামের সবাই সেখানে এসেছিল, কিন্তু সবার একটাই কথা, তুমি এখনো বিয়ে করনি, ওর দায়িত্ব নেওয়া তোমার উচিত হবে না। একে একে সবাই চলে যায়, শুধু বসে থাকে আমার বেস্ট ফ্রেন্ড। ও আমাকে বলে তুই যদি ওকে রাখতে চাস তাহলে রাখ, দেখবি একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। আর ওই দিন আমি ওকে বুকে চেপে ধরে প্রমিস করেছিলাম এখন থেকে আমি যা খাবো ওকে তাই খাবো, ওকে আমি মানুষের মতো মানুষ করব। বাসায় আমার সামান্য কিছু জমানো টাকা ছিল, সেই টাকা নিয়ে আমি চলে গিয়েছিলাম ওর জন্য 2টো দুধ আর একটা ফিডার কিনতে। এরপর থেকে আমি একাই ওর খেয়াল নিতে শুরু করি, আর ওর নাম দেই ওয়াং। অশ্রুভেজা চোখে 2 কাজিন শহরে ফিরছে। রাতে বাসায় ফিরে রিপোর্টার ওয়াংকে নিয়ে বড় একটি নিউজ লেখে, তার পুরো জীবনের গল্প। পরদিন সেই নিউজ ছাপা হয় খুব পপুলার একটি দৈনিকে। ভোরবেলা মানুষ সংবাদপত্রে ওয়াংয়ের জীবনের গল্প পড়তে শুরু করে। সেই রিপোর্টার তার হবু হাজবেন্ডকে জানায় তাদের ফ্ল্যাট কেনার ডাউন পেমেন্টের টাকাটা সে ওয়াংকে দিয়ে দিবে। ওই পত্রিকার প্রকাশক রিপোর্টারকে ডেকে পাঠায়। সেই প্রথম 3000 ইয়েন ওয়াংয়ের জন্য ডোনেট করে, আর ওই রিপোর্টারকে বলে এটা একটা যুদ্ধ, এখানে আমরা হারবো কি জিতবো জানি না, কিন্তু ওয়াংকে বাঁচানোর আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর ধীরে ধীরে এই বাবা মেয়ের গল্প দেখানো শুরু হয় টিভিতে, রেডিওতে। আর মুহূর্তের মধ্যে এই নিউজটা পুরো চায়নায় ভাইরাল হয়ে যায়। সকল টিভি চ্যানেল পর্যায়ক্রমে শুধু এই গল্পই দেখাচ্ছিল। পুরো পৃথিবীর মানুষকে জানাচ্ছিল এমন একজন বাবা মেয়ের গল্প। ওয়াংকে বাঁচানোর আকুতি জানানো হয় সবার কাছে। ওয়াংয়ের স্কুলের সবাই ওয়াংকে বাঁচানোর জন্য টাকা তুলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে তাদের জমানো টাকাগুলো হসপিটালে জমা করছে। পরদিন আমরা দেখতে পাই একটি অ্যাম্বুলেন্স ওয়াংকে নেওয়ার জন্য তার বাড়ির দিকে যাচ্ছে। অ্যাম্বুলেন্সে করে নার্স জিয়াও সেই রিপোর্টার এসেছে। এদিকে দেখা যায় বাবা গাহুয়া মেয়ের চুলে বেনি করে দিচ্ছিল। ওয়াং তার বাবাকে জিজ্ঞেস করে বাবা তোমার আমার জন্য অনেক
অনেক টাকা খরচ হয়ে গিয়েছে তাই না? বাবা চুপ করে থাকেন আর তিনি ধীর গলায় বলেন, পরবর্তী জীবনেও যেন আমি তোমাকেই মেয়ে হিসেবে পাই। তখন দেখো আমাদের কোনো অভাব থাকবে না, আমরা শহরে বড় একটি বাড়ি কিনে থাকবো। বাবা আর মেয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। তখনই দরজায় কেউ কড়া নাড়ে। ওয়াং বলে, বাবা আমি দরজাটা খুলে দিয়ে আসি। ওয়াং দরজা খুলে দেয়। জিয়াও তার দিকে তাকিয়ে হাসি দেয়। তারা ওয়াংকে নিতে এসেছে। এদিকে টিভিতে বাবার মেয়ের ইন্টারভিউ দেখানো হচ্ছিল। সেই ইন্টারভিউ দেখতে পায় সেই গ্যাংস্টার। তার আজ বড্ড আফসোস হচ্ছে ওই দিনের জন্য। অনেক মেরেছিল তারা গাহুয়াকে। এদিকে গ্রামের মোড়ল ডাফুর ছেলে তার বাবাকে অনুরোধ করছে, বাবা তুমি ওয়াংকে সাহায্য করো, আমি ওকে ক্লাসে অনেক ডিস্টার্ব করতাম, কিন্তু ও খুব ভালো একটি মেয়ে। ডাফুরও মনটা গলে যায়। এদিকে সারা দেশ থেকে অনেক মানুষ বিভিন্ন জিনিস নিয়ে ওয়াংয়ের সাথে দেখা করতে আসে। কিছুক্ষণ পর ডক্টর আসে ওয়াংকে ভিজিট করতে। তিনি বাচ্চা মেয়ে ওয়াংকে বলেন, মা আজ থেকে তোমার ট্রিটমেন্ট শুরু হবে, পরীক্ষা নিরীক্ষা করতে তোমার একটু কষ্ট হবে। ওয়াং বলে, আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ হওয়ার জন্য সব কষ্ট মেনে নিব। শুরু হয় বাচ্চা মেয়ে ওয়াং এর পরীক্ষা। কিন্তু এইটুকু মেয়ে সকল কষ্ট একদম মুখ বুজে সহ্য করছিল। সে একটুও শব্দ করে না। গ্রামের লোকজনও প্রতিনিয়ত ওয়াং এর নিউজ টিভিতে দেখে। সারা দেশ থেকে তখনও সাহায্য আসতে থাকে। ওয়াং এই হসপিটালে এখন সবার মধ্যমণি হয়ে আছে। পরদিন একজন রিপোর্টার ওয়াং এর ইন্টারভিউ নিচ্ছিল। সে তার ড্রয়িং গুলো দেখাচ্ছিল। সেখানে একজন মহিলার ছবি আঁকা ছিল। সেই রিপোর্টার জিজ্ঞেস করে, ইনি কে? ওয়াং বলে, উনি হচ্ছেন একজন আন্টি, যাকে আমি একবার আপেল বিক্রি করার সময় ব্যথা দিয়েছিলাম। যদি কোনোদিন তার সাথে দেখা হয় আমি তাকে সরি বলবো। এই রিপোর্ট এতক্ষণ সেই মহিলা দেখছিল। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই মহিলা হাতে একটি ফুলের বুকি নিয়ে সেই হসপিটালে এসেছে। এদিকে ওয়াং তার কেবিনেই বসেছিল। তখন অন্য একজন নার্স সেখানে আসে আর গাহুয়াকে বলে একজন মহিলা 7,000 ইয়েন ওয়াং এর জন্য দিয়ে গিয়েছে। সবাই খুবই অবাক হয়ে যায়। গাহুয়া সেই মহিলাকে ধন্যবাদ জানানোর জন্য তাকে খুঁজতে থাকে। তারা নিচে চলে আসে আর সেই মহিলাটি গাহুয়ার বাবাকে দেখে নিজেকে লুকিয়ে ফেলে। তার আসলে সামনে যাবার মতো কোনো মুখ নেই। গাহুয়ার বাবা উপরে আসলে সেই ফুলের বুকিটি দেখতে পান। তার উপরে ছোট কাগজে লেখা ছিল, ওয়াং তোমার কাছে আমি সরি, ওই দিন তোমাকে আমি থাপ্পড় মেরেছিলাম, আন্টিকে মাফ করে দিও। দৃশ্য পরিবর্তন হয়। আজ ছিল সেপ্টেম্বর 10, 2004 সাল। ওয়াং এর কিমো দেওয়ার 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে। তার মাথার সমস্ত চুল অলরেডি পড়ে গিয়েছে। ডক্টর এসেছেন ওয়াংকে ভিজিট করতে। তিনি ওয়াংকে বলেন, আমার তো কোনো মেয়ে নেই, তুমি কি আমার মেয়ে হবে? একথা শুনে বাচ্চা মেয়ে ওয়াং কাঁদতে থাকে। কারণ সে ছোটবেলা থেকে বাবার আদর পেয়েছে ঠিকই, কিন্তু সে কখনো মায়ের আদর পায়নি। ওয়াং এর চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকার থেকেও বেশি টাকা ম্যানেজ হয়েছে। ওয়াং সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জানায়। ওয়াং এর জন্য সবাই খুশি আর সবাই মন খুলে দোয়া করছে। বিকেলবেলা ওয়াংকে নিয়ে তার বাবা নার্সিয়াও তাকে নিয়ে হাঁটতে সমুদ্রের পাড়ে বের হয়েছে। ওয়াং এত সুন্দর জায়গা কখনো দেখেনি। সে নার্সিয়াওকে ধন্যবাদ জানায়। পরের দৃশ্যে দেখা যায় ওয়াং তার বেডে বসে ড্রয়িং করছিল। তখন ডক্টর সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি ওয়াংকে দেখে ভেতরে ঢোকেন আর বলেন, বাইরে তো অনেক ঠান্ডা পড়েছে, তুমি পায়ে মোজা কেন পরনি? ওয়াং উত্তর দেয়, আমার তো একটাই মোজা, সেটা ধুয়ে দিয়েছি, ওটা শুকোলে আবার পরবো। ডক্টর বলেন, বুঝতে পেরেছি মা, আমি আজ সুপার মার্কেটে গেলে তোমার জন্য মোজা কিনে নিয়ে আসবো। তোমার আর কি কি প্রয়োজন আমাকে বলো, আমি নিয়ে আসবো। বাচ্চা মেয়ে ওয়াং বলে, আমার লাল রঙের একটি জুতোর অনেক শখ আর সাদা রঙের একটি ড্রেস। ডক্টর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ঠিক আছে মা, তোমাকে একদম পরীর মতো লাগবে। পরের দৃশ্যে দেখা যায় ডক্টর ওয়াং এর বাবার সাথে কথা বলছেন। তিনি ওয়াং এর বাবাকে জানান, ওয়াং এর সত্যিকারের পরিবারের কাউকে খুঁজে বের করতে হবে, ওর বোন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে, আর জেনেটিক্যালি এটা শুধু ওর পরিবার থেকেই সম্ভব। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গাহুয়া আর সেই নার্স বেরিয়ে পড়েছে গ্রামের উদ্দেশ্যে। ওয়াংকে যে জঙ্গলে পেয়েছিল গাহুয়া, তার আশপাশের গ্রামে খোঁজ করবে সে আজ। তারা প্রথম গ্রামে পৌঁছায়। ওয়াংকে যে কাপড়ের মধ্যে খুঁজে পেয়েছিল গাহুয়া, সেই কাপড়টি সবাইকে দেখিয়ে বলে 7 বছর আগে কি এই গ্রাম থেকে কোনো বাচ্চা হারিয়ে গিয়েছিল, কিন্তু কেউই কিছু বলতে পারে না। সে কয়েকজনের কাছে জিজ্ঞেস করে। এদিকে ওয়াং আজ হসপিটালের গার্ডেনে হাঁটতে বের হয়েছে। সে তার বয়সে একটি বাচ্চাকে চোখে কাপড় বাঁধা অবস্থায় দেখতে পায়। সে যে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? বাচ্চাটি জানায় তার চোখ নষ্ট হয়ে গিয়েছে। ওয়াং বলে, তোমার এই চোখ ঠিক হবে না? বাচ্চাটি উত্তর দেয়, যদি কেউ দান করে তাহলেই ঠিক হবে, না হলে আমাকে সারা জীবন অন্ধ থাকতে হবে। এদিকে গাহু আশপাশের সর্বশেষ গ্রামে এসেছে। একজন মহিলাকে সে ওই কাপড়টি দেখিয়ে সবকিছু খুলে বলে, কিন্তু মহিলাটি তাকে জানায়, আমি এই গ্রামে অনেক বছর ধরে আছি, এমন কোনো ঘটনা এখানে ঘটেনি, ঘটলে আমি অবশ্যই জানতাম। গাহু একদম হতাশ হয়ে পড়েছে। সে এখন কি করবে কিছুই বুঝে উঠছে
উঠতে পারছে না। অন্যদিকে ওয়াং এর স্কুলে সকল বন্ধুরা আজ এসেছে তার সাথে দেখা করতে। তারা ওয়াংকে বলে, ওয়াং তুমি দ্রুত সুস্থ হয়ে যাও, আর কয়েকদিন পরেই তো বার্ষিক পরীক্ষা, আমরা একসাথে পরীক্ষা দিব। এভাবে সময় কাটতে থাকে। ওয়াং এর বাবা সেই রিপোর্টার এসেছে ডক্টরের কাছে। তারা আসলে অনুমতির জন্য এসেছে, যাতে ওয়াং গ্রামে যে বার্ষিক পরীক্ষাটা দিতে পারে, কিন্তু ডক্টর অনুমতি দেয় না। বাচ্চা মেয়ে ওয়াং এই কথা জানতে পারলে খুবই মন খারাপ করে। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওয়াং বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে ঠিকই, কিন্তু একটু অন্যভাবে। তার ওই হসপিটালে একজন শিক্ষক গিয়েছে, আর প্রশ্ন স্কুল থেকে ফোনের মাধ্যমে বলা হচ্ছিল। ওয়াং তার বন্ধুদের সাথে একই সময় পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শেষে ওই শিক্ষক ওখানেই ওয়াং এর খাতা দেখতে বসেন, আর ফাইনালের রেজাল্ট এসে ওয়াং এর হাতে দেয়। ওয়াং সকল বিষয়ে 100-তে 100 পেয়েছে। বাচ্চা মেয়েটি একটি স্বস্তির হাসি দেয়, আর পাশে দাঁড়িয়ে থাকা সবার চোখে পানি চলে আসে। এমন একদিন হঠাৎ করে ওয়াং এর পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। বাবা কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। ওয়াং ব্যথায় কাতরাচ্ছিল। বাবা নার্সকে ডাকতে থাকেন। ওয়াং অজ্ঞান হয়ে পড়ে। তাকে ইমার্জেন্সিতে নেওয়া হয়। সবাই বাইরে অপেক্ষা করছিল। তখন ডক্টর ভেতর থেকে বের হয়, আর ওয়াং এর বাবাকে আলাদাভাবে ডাকে। কোনো কিছুই ভালো মনে হচ্ছে না। ডক্টর ওয়াং এর বাবাকে বলছে, যা সন্দেহ করছিলাম, ওর ক্যান্সারটা পাকস্থলীতেও ছড়িয়ে পড়েছে। আগামী কয়েকদিন ওকে কোনো ভারী খাবার দেওয়া যাবে না। আরেকটি কথা, এটাও শেষ সময় চলছে, তাই মানসিকভাবে প্রস্তুত হন। যে কোনো সময় হয়তো আমাদের মাঝ থেকে চলে যাবে। মুহূর্তের মধ্যে সেখানে এক নীরবতা নেমে আসে। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যায়, বাচ্চা মেয়ে ওয়াং তখন উঠে বসে, আর একটি কাগজ আর পেন্সিল নিয়ে একটি চিঠি লিখতে শুরু করে। পরদিন সকালবেলা পাশের বেডের বাচ্চাটিকে তার বাবা খাইয়ে দিচ্ছিল। ওয়াং তো অনেকদিন কিছু খায় না, তার খুবই খেতে ইচ্ছে করছে। ডক্টর সেই বিষয়টি বুঝতে পারে। সে ওয়াংকে বলে, মা তুমি সুস্থ হয়ে গেলে আবারও সবকিছু খেতে পারবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় ওয়াং আর সেই ডক্টর দুজনে একা বসে বসে গল্প করছে। ওয়াং তো এই ডক্টরকে মা ডাকে। সে বলে, মা আমি তোমাকে একটি কথা বলতে চাই, কিন্তু আমাকে প্রমিস করতে হবে তুমি সেই কথাগুলো কাউকে বলবে না, বাবাকেও না। এর মধ্যে বাবা দরজার বাইরে চলে এসেছেন। তিনি তার মেয়ের এই কথাগুলো শুনছিলেন। ওয়াং বলে, মা আমি পড়াশোনা করে অনেক বড় হতে চাই। আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছেন সারা জীবন। আমি বাবাকে সুন্দর একটি বাড়ি কিনে দিতে চাই। সেই বাড়িতে বড় একটি জানালা থাকবে, বৃষ্টি হলে সেখান থেকে পানি পড়বে না। আর আমি বাবাকে অনেক ভালো ভালো খাবার খাওয়াতে চাই। সারা জীবন বাবা নিজে না খেয়ে আমাকে খাইয়েছেন। আন্টি এই কথাটা আমি আমার বাবাকে কখনো বলিনি। আন্টি আমি মরতে চাই না, আমি সুস্থ হতে চাই। আমি আমার বাবার সাথে আরো অনেক বছর থাকতে চাই। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। এই ছোট্ট মানুষের কথায় ডক্টররা চোখের পানি ছেড়ে দিয়ে ওয়াংকে বুকে জড়িয়ে ধরেন। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা বাবা মুখে কাপড় গুজে কাঁদছেন। একবার ভাবুন তো, এই গল্পের একটি অংশ কাল্পনিক না, সম্পূর্ণ সত্য ঘটনা। এমন একটি বাচ্চা এমন দিন পার করেছে। পরের দৃশ্যে দেখা যায় ওয়াং নার্জিয়াকে তার লেখা সেই চিঠিটি দেয়, আর বলে, আন্টি আমি যদি মারা যাই এই চিঠিটি আপনি রিপোর্টার আন্টিকে দিবেন। নার্জিয়া বলে, তুমি এটা কি বলছো? তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এভাবে চাইনিজ নিউ ইয়ার চলে আসে। বাইরে আতশবাজি ফোটানো হচ্ছিল। হসপিটালটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ওয়াং এর জন্য কেক আনা হয়েছে। সবাই ওয়াং এর চারপাশে দাঁড়িয়ে আছে। কেক কাটার আগে সবাই প্রার্থনা করে। ওয়াং আজ বড্ড খুশি। সে জীবনে কখনো কেক কাটেনি। এভাবে চলে আসে জানুয়ারির 10, 2005 সাল। গত 24টি দিনই বাচ্চা মেয়েটি কিছু খায়নি। এখন তার খাওয়া দাওয়া সম্পূর্ণ নিষেধ। কিন্তু এইটুকু মানুষ কতই বা ক্ষুধার কষ্ট সহ্য করতে পারে। পাশে একটি নুডলসের প্যাকেট রাখা ছিল। ওয়াং সেই নুডলসের প্যাকেট থেকে নুডলস খেতে থাকে, আর পরক্ষণেই তার প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়। ওয়াংকে অপারেশন থিয়েটারের দিকে নেওয়া হচ্ছিল। বাচ্চা মেয়ে ওয়াং শুধু বাবার মুখের দিকে তাকিয়েছিল। ডক্টররা সর্বোচ্চ চেষ্টা করছেন। বাইরে সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। বাচ্চা মেয়ে ওয়াং তখন ডক্টরের কানে কানে বলে, মা আমি তোমার কথা অমান্য করেছি। আমি ক্ষুধার জ্বালায় নুডলস খেয়ে ফেলেছি। ডক্টরের চোখগুলো বড় বড় হয়ে যায়। ওয়াং বলে, মা আমি বুঝতে পারছি আমার হাতে বেশি সময় নেই। আমাকে তুমি প্রমিস করো তোমরা সবাই আমার বাবার খেয়াল রাখবে, আর আমি মারা যাওয়ার পরে আমার চোখ দুটো ওই বাচ্চাকে দিবে যার দুটো চোখের প্রয়োজন। ডক্টর প্রমিস করেন। আর তখনই পাশের মেশিনটা জোরে জোরে শব্দ করতে থাকে, আর সবকিছু নীরব হয়ে যায়। ওয়াং মারা গিয়েছে। অপারেশন থিয়েটারের দরজা খুলে যায়। ডক্টর মাথা নিচু করে বের হন। তিনি অশ্রুভেজা চোখে শুধু ইশারায় বলেন,
ওয়ার নেই। মুখ চেপে ধরে দৌড় দেন তিনি। সেই রিপোর্টার খুশি মনেই হসপিটালে প্রবেশ করে, কিন্তু সেও বুঝে যায় ওয়াং আর বেঁচে নেই। সে সাথে সাথে মাটিতে বসে পড়ে। খবরে দেখানো হচ্ছিল আমাদের ওয়াং দীর্ঘ কয়েক মাস ক্যান্সারের সাথে যুদ্ধ করে হেরে গিয়েছে। পুরো দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সবাই যেন এক বড় যুদ্ধের পরাজিত সৈনিক। নার্স জিও ওয়াং এর সেই চিঠিটা রিপোর্টারকে দেয়। সেখানে লেখা ছিল, আন্টি আপনারা সবাই আমার জন্য অনেক কষ্ট করেছেন। এই চিঠিটি যখন পড়ছেন হয়তো আমি পৃথিবী থেকে চলে গিয়েছি। আমি আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার চিকিৎসার জন্য আমাকে সাহায্য করেছে, যারা আমার জন্য দোয়া করেছে। আর সবাইকে অনুরোধ করতে চাই আপনারা প্লিজ আমার বাবাকে দেখে রাখবেন। আর আমার চিকিৎসার জন্য যত টাকা উঠেছে সেই টাকাগুলো যেসব বাচ্চাদের আমার মতো ব্লাড ক্যান্সার যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, ওই টাকা দিয়ে তাদের চিকিৎসা করাবেন। এটা আমার লাস্ট উইশ। রিপোর্টার চিঠিটি বুকে চেপে ধরে কাঁদছেন। এদিকে আমাদের ওয়াং এর পায়ে লাল জুতো, তার পছন্দের সাদা ড্রেস আর মাথায় তার পছন্দের ব্যান্ড দেওয়া হয়েছে। আমরা বুঝতে পারি তার চোখ দুটো দান করে দেওয়া হয়েছে। এই বাবার কান্না কারো পক্ষে সহ্য করা সম্ভব না। এমন কোনো মানুষ নেই যে এই বাবার কান্নায় কাঁদবে না। আশপাশের সবাই কাঁদছে, সেই সাথে কষ্টে আমার কণ্ঠও ভারী হয়ে আসছে। আমার চোখের কোণেও পানি জমেছে। ওয়াং এর শেষ বিদায় অনুষ্ঠানে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ এসেছে। ওয়াং আর আমার নিজের জন্মের সময়টা খুবই কাছাকাছি। ওয়াং বেঁচে থাকলে হয়তো আমার বয়সই হতো। কত অল্প বয়সী পৃথিবীর মানুষের মন জয় করে সে চলে গিয়েছে, আর আমি আপনাদের সেই গল্প শোনাচ্ছি। তাই আমার কাছে অনুভূতিটা একটু অন্যরকম। এই মুভি নিয়ে আর বেশি কিছু বলার মানসিক শক্তি আমার কাছে নেই। আর এই হচ্ছে সেই সত্যিকারের ওয়াং আর তার বাবা, যার গল্প আমরা এতক্ষণ শুনলাম। আর মুভি শেষে দেখানো হয় চাইনিজ গভর্নমেন্ট 2007 সালে বাচ্চাদের ব্লাড ক্যান্সারের জন্য বিশেষ হাসপাতাল তৈরি করেছিল। আর 2013 সাল থেকে সরকারিভাবেই চিকিৎসা করা হয়। প্রত্যেক গল্পের শেষে আমি কিছু বললেও এই গল্প নিয়ে আমার কিছু বলার নেই। আপনার মতামত আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন।